হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করে ফেলছি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে ছোট্ট একটি গ্রামের গৃহবধূ আমি। আমার নাম মিঠু মণ্ডল। চলুন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার যা যা করলাম ভোর 5টা থেকে উঠে 10টার মধ্যে কিভাবে আমি পুজো পাল কমপ্লিট করলাম সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানসিক শান্তি। শুধু গায়ের রং আর চোখের সৌন্দর্য হলেই হয় না, দৃষ্টিভঙ্গি সুন্দর হতে হয়, মনের মানসিক চিন্তাধারাও কিন্তু সুন্দর হতে হয়। এই যে মুরগির কথাই বলি, আমরা যে মুরগি পুষি, আমাদের গ্রামেরই এক দিদি ভাই বিকেলবেলায় ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি এসেছিল নিজের এক দরকারের জন্য। তো সেখানে এসে এই যে মাচাটা আছে, মাচাটাতে আমরা বসেছিলাম, তোমাদের দাদা ভাই আমি বসে গল্প করছিলাম। তো সেই দিদি ভাই অবাক চোখে দেখে বলে যে তোমরা মুরগিও পোষো, এরকমভাবে একটা কথা বলে ওঠে। তো আমাদের মনের মধ্যে না খটকা লাগে যে যা ভাই, আমরা মুরগি পুষলাম তো কি হলো, তো এরকমভাবে বলার কি হয়েছে, ওরাও তো পোষে আর পাড়ার সবাই তো পোষে। তো জানো তো, সেই জন্যই বলছি মনের মানসিক চিন্তাধারাটাও না একটু সুন্দর হতে হয়। মুরগি পোষাটা আবার কোনো খারাপ কাজ নাকি? ওরা এমনভাবে অবাক করে বলছে যেন আমরা একেবারে হাই লেভেলের উঁচু লেভেলের মানুষ, যেন আমরা মুরগি হাঁস গরু ছাগল কোনো কিছুই পালন করতে পারবো না। আর আরও একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আমাদের গাছগুলো দেখে মানুষ সত্যি পাগল হয়ে যায়। যেই আসে সেই বলে কি অপরূপ দৃশ্য তোমাদের ঘরের, কতগুলো গাছ লাগানো। আর তোমাদের দাদাভাই আমি তো এর আগেও বলেছি তোমাদের দাদাভাই গাছ লাগাতে প্রচুর ভালোবাসে। আর এই যে দেখো, একটা গাছ নিয়ে এসে লাগিয়েছিল 30 টাকা দিয়ে, এটা পেয়ারা গাছটা যখন নিয়ে আসে তখন কত বকাঝকা দিয়েছিলাম আমি যে কেন বেকার বেকার পেয়ারা গাছটা তুমি এনে লাগিয়েছো ঘরের সামনে জঙ্গল করার জন্য। তবে সেই বকাটা আমার মনে হচ্ছে এখন বৃথাই হয়েছে। তার কারণ এই পেয়ারা গাছটাতে এবছর নিয়ে এসেছে, তার পরের বছর থেকে এত ফল ধরছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এবছরে মিনিমাম 50 কেজি মতো পেয়ারা ওই গাছটাতেই হয়েছিল। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, তবে আমি যেহেতু নিজের চোখে দেখেছি। আর এত পেয়ারা হয়েছিল গাছটায় যে পরবর্তীতে 3-4টে বাঁশ দিয়ে ঠেকা দিতে হয়েছিল গাছটাকে। এইদিকে তোমাদের দাদা ভাই বাইরের বিছানায় শুয়েছিল, ও ঘুম থেকে উঠে বালিশগুলো ঘরের মধ্যে রেখে গেছে। আর আমি এইদিকে সুন্দর করে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় গ্রামের বউদের বাসি কাজকর্ম মানে প্রচুরই থাকে, শুধু কি ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, আরও অন্যান্য কাজ থাকে। আমাদের যেহেতু গরু ছাগল নেই, কিন্তু গ্রামের প্রায় মানুষের বাড়িতে গরু ছাগল ভেড়া মোষ সব কিছুই রয়েছে, হাঁস মুরগি। তো তাদের না ওই হাঁস মুরগিকে খেতে দিতে এবং গরু ছাগল বের করতে এবং গোয়াল চোবর নিতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু আমার কাজটা অনেক পরিমাণের কম। আমার যেহেতু হাঁস আর মুরগি রয়েছে, গরু ছাগলগুলো নেই, সেই জন্য কিন্তু আমার অতটা কাজের চাপ থাকে না। এই যে সকালে ঘর দুয়ারগুলো সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে একেবারে বেরিয়ে গেছি। আর যেহেতু ঘরে ঢুকবো না, এবার বাইরের কাজগুলো সামটাবো। আমি উঠোন ঝাড় দেওয়ার আগে কিন্তু ঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নিই। তার কারণ এই উঠোন ঝাড় দেওয়ার পর না আমাদের এখানে ঘরে ঢুকতে নেই। বাসি উঠোন ঝাড় দিলেই মেয়েরা আকাশা মানে ছোঁয়া হয়ে যায়। নাইটিপত্র কেচে নিয়ে তারপরে কিন্তু আমরা ঘরে ঢুকতে পারবো। সেই জন্য কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি একেবারে বাইরের কাজে লেগে পড়েছি। এদিকে উঠোনটা সুন্দর করে ঝাড়ও দিয়ে নিয়েছি। আর সকালবেলায় ঘর দুয়ারটা তোমাদের দাদা ভাই মুছবে। আর আজকে এই যে দেখতে পাচ্ছ সামনেরগুলো আমি সব ধুয়ে নেব, তার কারণ ঘর মোছার সময় আমি পাবো না, অনেকটা বেলা হয়ে যাবে। আবার তোমাদের দাদা ভাইয়ের ডিউটির খাবার দিতে হবে। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমাকে আবার পুজোও করতে হবে, আর পুজো করতে বেশ একটু সময় লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমি বাইরেগুলো ঝাড় দিয়ে এসে পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর পুরো উঠোনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। পুরো উঠোনটা ঝাড় দেওয়া যদি শেয়ার করি তাহলে হয়তো একটা ব্লগ শুধু ঝাড় দেওয়াতেই শেষ করতে পারবো না। সেই জন্য একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ক্যামেরার পিছনে পুরো উঠোনটা ঝাড় দিয়ে আরও বাকি 4-5টা লেপে নুপে নিয়ে এই সামনে কানে 2টো ছড় মারে দিয়ে নিলাম। আর এই যে আমার উঠোনটা লেপা কমপ্লিট হয়ে গেছে, গোবর মারলে দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে সার্ফগুলো ডুবিয়ে নেব।
আগের দিন বিকেলবেলায় কতগুলো সার্ফে কাচলাম। আমি ভাবলাম সকালবেলায় আর সার্ফ হয়তো আমাকে কাচতে হবে না, একটা শান্তি। না, আমাকে সার্ফ না কাচলে হবেই না, দিন যাবেই না, আমার পেটের ভাত হজম হবেই না। আমার মেয়ে সকালবেলায় বাসি জামা কাপড়গুলো ছেড়ে ফেলেছে, তোমাদের দাদাভাই গেঞ্জি জামা প্যান্টগুলো ছেড়ে ফেলেছে, সেগুলোই আমি সার্ফ ডুবে নিয়েছি। আর এরই ফাঁকে বাসনটাও আমি মেজে নিয়েছি। আর এখন ঘড়ি কাটায় কটা বাজে বলো তো? 7টা বাজতে 10 বাকি। আর এই যে আমার এখন সব কাজগুলো কমপ্লিট হলো। আর এই যে আর আমার ফেস ওয়াশটাও না একেবারে শেষ হয়ে গেছে। আর আমি ক্লিনিক্লার ফেস ওয়াশটা ব্যবহার করি। আর এই যে বড় কোটোতে রাখলে না বেশি অপচয় হয়, সেই জন্য আমি একটা ছোট কোটোতে রেখে দিই। এটা 7 দিন মতো চলে যায়। একটা হিসাব মতো কাজ করলে না দেখবে তোমার জিনিসটাও অনেক দিন যাবে, এবং হিসাব করে চললে নিজের সংসারটাও ঠিকঠাক বজায় থাকবে। সেই জন্য আমি সবসময় সব কাজ হিসাব করেই করি। এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্রাশটা করলাম একটু। তোমাদের দাদা ভাই আমি মেয়ে ওই মাঠের দিকটা দৃশ্যটা দেখে আসলাম, সেটা তোমাদের ক্যামেরা বন্দি করে দেখালাম না। আর এই যে সার্ফগুলো কেচে নিয়ে এখন সুন্দর করে মেলে দেব। আর এই যে আমার সান্ধান করে একেবারে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আমার সান্ধান করা কমপ্লিট। আর এদিকে তোমাদের দাদাভাই সবজি বাজার কতগুলো নিয়ে এসেছে দেখো। আর যেহেতু নিরামিষ রান্না হবে সেই জন্য টমেটো, তারপরে পটল, কচু, সব কাঁকরোল, যত রকমের সবজি থাকে সব অল্প অল্প করে নিয়ে এসেছে। আর তোমাদের দাদাভাই তো সবজি পাগল, সবজি খেতে খুব ভালোবাসে, আর আমরাও সবজি খেতে খুব ভালোবাসি। ধাপে ধাপে সব শিখে গেছি কখন কি করতে হয়। আগে বুঝতাম না, ছোটোবেলায় মাংস মাছ না পেলে, ডিম না পেলে মনে হতো যে কিছুই খায়নি। মাকে বলতাম, তখন বুঝতাম না যে টাকা পয়সার ব্যাপারটা কি, যে মাছ নিয়ে আসো, মাংস নিয়ে আসো, আমি এই দিয়ে খাবো না। কিন্তু এখন সবটা বুঝে গেছি জীবনের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে। এই যে মেয়ের জন্য একটু হরলিক্স আর দুধটা গুলে দিয়ে ওকে চলে এলাম। ও এখন খেয়ে দিয়ে পড়তে বসবে। আর আমি ভাতটা বসিয়ে দিয়ে ঢুকে গেলাম ঠাকুর ঘরে। জল গরমটা হতে হতে ঠাকুর পুজোর জোগাড়গুলো করে নেব। আর আজ যেহেতু সবটা দিয়ে একটা তরকারি করব, সেই জন্য কিন্তু বেশি সময় লাগবে না। আর এই যে দেখো, এখন যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যদিও তোমরা লেট করে ভিডিওটা পাচ্ছ, তার কারণ আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপরে কিন্তু পরপর ভিডিওগুলো তোমাদের সঙ্গে দিতে আজ যেহেতু বৃহস্পতিবার, সোমবারের ব্লগটা তোমরা পাচ্ছ বৃহস্পতিবারে। এই যে দেখো, আমি দুধ নিয়েছি, যেহেতু মাদের গরুর দুধ আমি আগে সকালবেলায় নিয়ে এনে রেখেছি। আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তখন আনতে দিয়েছিলাম কাঁচা মিষ্টি, ঘি, মধু, তিল, যা যা লাগে 1 মাসের জন্য আনিয়ে নিয়েছি। তার কারণ এই মাসটা যেহেতু শ্রাবণ মাস, প্রত্যেক সোমবার পুজো করতে হবে। আর ওই প্রত্যেক সোমবার দোকান যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, সেই জন্য একটু বেশি পরিমাণ করে আনিয়ে নিয়েছি, যাতে আমার প্রত্যেক সোমবারে হয়ে যায়। আর এই যে আমার ভোলেনাথকে আমি আগেই ভালো করে একটা ছোট গামছা দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম গঙ্গা জল দিয়ে। আর এই যে এখন ঘি, মধু সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আর আমার পুজো ব্লগে যেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, তবে কিন্তু আমি পরের ব্লগে বা পরের যখন সোমবার পুজো করব, তাহলে সেই ভুলটা আমার জানা থাকলে আমি সঠিক নিয়মে পালন করতে পারবো। এই যে ঘি মধুটা সুন্দর করে বাবাকে মাখিয়ে দিচ্ছি। আর ঘি মধু মাখালে দেখবে শিবলিঙ্গটা কিন্তু একেবারে চকচকে হয়ে যায়। ভেবেছিলাম পাড়ায় এক মন্দির রয়েছে, আমি যাব পুজো করতে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তার কারণ বাড়িতে রান্নাবান্না করে, তারপরে আবার বাড়ির পুজো করে, আবার মেয়েকে স্কুলে পাঠানোর জন্য রেডি করতে হবে, নিজেকেও রেডি হতে হবে, তোমাদের দাদা ভাইয়েরও ব্যাগপত্র সব রেডি করে দিতে হবে। সেই জন্য ভাবলাম দেখি যতটুকু সম্ভব গুছিয়ে গাছিয়ে নিয়ে যদি পারি তবে এক পাক যাব। তবে যাওয়া হয়ে ওঠেনি গো, বাড়ির পুজোটা করে কোনো রকমভাবে সেরে চলে গেছিলাম স্কুলে। আর এই যে দেখো, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। না, ধূপ জ্বালাতে পারিনি, সকালবেলায় কেউ উনুন জ্বালায়নি, আর নারকেলের ছোবাটাও আমার শেষ হয়ে গেছে, সেই জন্য ধূপটা আর জ্বালাতে পারলাম না। আর এই যে দেখো, ফুলে এখন চন্দন বেটে সুন্দর করে দিয়ে নেব। আর আমার না সাদা চন্দনটা শেষ হয়ে গেছে জানো তো, এই জন্য এই যে লাল চন্দন রয়েছে, লাল চন্দনটা সুন্দর করে পাটার মধ্যে বেটে নিয়ে সব ফুলের মধ্যে ছড়িয়ে দেবো। আর অনেকে জানো
জানো তো, এমন এমন ব্লগ দেখি তারা না শুধু গঙ্গা জল উপরে ছড়িয়ে দেয়। গঙ্গা জল ছড়াতে নেই ফুলের ওপর। তার কারণ কি বলো তো, ওই যে নারায়ণকে সব দেয়া হয়ে গেল ফুলগুলো, আর এক ঠাকুরকে ফুল দেওয়ার পর কখনোই আরেক ঠাকুরকে ফুল দেওয়া যায় না। সেই জন্য শুধু গঙ্গা জল কখনোই ফুলের ওপর ছড়াতে নেই। যেটা আমি জানি সেটাই বললাম। তোমরা যদি কেউ এরকমভাবে কোনো কিছু জেনে থাকো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমাকে জানিয়ে দিও আমার কমেন্ট বক্সে। সেই জন্য কিন্তু গঙ্গা জল আমি চন্দন বেটে একেবারে ফুলের মধ্যে ছড়িয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ জল শঙ্খটায় একটা কলকা ফুল এর বেলপাতা দিয়ে সুন্দর করে বাবার পাশে রেখে দিলাম, আরতি করার সময় এটা লাগবে। আর এই যে দেখো এখন ভোলেনাথকে সুন্দর করে সান্ধান করিয়ে নিয়েছি, আর এক এক করে ভোলেনাথের প্রিয় ফুলগুলো দিয়ে নেব। যতটুকু পেরেছি সাধ্য মতো চেষ্টা করেছি বাবার পুজোর জোগাড় করতে। তবে আকন্দ ফুলটা পাইনি জানো তো। ঘুম থেকে উঠে পাড়ার রাস্তা ধারের গাছটায় গিয়ে দেখি একেবারে গাছ ন্যাড়া করে ভেঙে নিয়েছে, একটা কুড়িও পর্যন্ত পাইনি। তো এমন পরিস্থিতি, তো কিছু করার নেই। হয়তো ভোলে বাবা নিজেই চান না আমার হাতের আকন্দা ফুল, সেই জন্য হয়তো আমি পাইনি। ধুতুরা পেয়েছি, কালো ধুতুরা একটাও পাইনি। সাদা ধুতুরাগুলো কেউ পুজো করে না, সেই জন্য সাদা ধুতুরাগুলো ছিল। আর এই যে দেখছো নীলকণ্ঠ ফুলটা আমার বাড়ির না, এক দাদা আসে ফুল বিক্রি করতে, সেই দাদার কাছ থেকে নেওয়া হয়েছে নীলকণ্ঠ ফুলটা। আর এই সাদা ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়েই আজকে বাবার পুজো করব। আর বাড়িতে যেই ফুলগুলো ছিল সেগুলোই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর তোমরা কে কেমনভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ইউটিউবে আমি অনেক দিদিভাইয়ের ব্লগগুলো দেখলাম, খুব সুন্দরভাবে পুজো করেছো। তবে আমি যেরকম পেরেছি, যেরকমটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে সব ঠাকুরের চরণে ফুল বেলপাতা সবার চরণে চরণে দিয়ে নিলাম। আর এই যে গাছের প্রথম ফুল ফোটা আমাদের জবা, অনেক অপেক্ষার পর আমি এই ফুলটা হাতে পেয়েছিলাম, তো সেই ফুলটাই আমাদের বড় মাকে দিয়ে নিলাম। এইদিকে মা লক্ষ্মী, সরস্বতী, শিব সবাইকে যত রকমের ফুল ছিল সব দিয়ে পুজো করে নিলাম। এইদিকে বাবার মাথায় জল ঢালছি আর বলছি অং নমঃ শিবায়, অং নমঃ শিবায়, অং নমঃ শিবায়। তোমরা কি বলে থাকো? আমি শুধু বাবার মাথায় নমঃ শিবায় বলে জল ঢালি, আর কোনো মন্ত্রতন্ত্র জানি না গো। মন দিয়ে পুজো করে নিলাম, প্রণাম করে নিলাম, ব্যাস হয়ে গেল বাবার পুজো করা। জানি না অত নিয়ম কানুন, জানি না অত কোনো কিছু, যেটুকুনি মন দিয়ে করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে আজকে আমার পুজোটা তোমরা কিন্তু জানিও। এদিকে দুধ ঘি যা পঞ্চামৃত তৈরি করে রেখেছিলাম বাবার মাথায় সুন্দর করে ঢেলে দিয়েছি। আর এই যে ভোগে দিয়েছি লেবু, পেয়ারা, নিজের গাছের পেয়ারা আর কাঁচা মিষ্টি সন্দেশ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেটাকে আজকে ভোগ নিবেদন করেছি। আর এই যে ভোলেনাথের আরতিটাও করে নিলাম, বাবার পাশে মোমবাতি ধরিয়ে দিয়েছি, আর এইদিকে প্রদীপ দিয়ে সুন্দর করে আরতিটা করে নিচ্ছি। প্রথমে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করানোর পর পঞ্চামৃত দিয়ে তারপরেও কিন্তু আবারও গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। তার কারণ আমি এটা পুরোহিত কাকুর কাছে শিখেছিলাম আমি শিবরাত্রি পুজো করতে গিয়ে। বাবাকে প্রথমত গঙ্গা জল স্নান করার পর তারপরে দুধ ঘি যেহেতু গায়ে লেগে থাকে সেজন্য আবারও পরে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। এটা কিন্তু আমি আমাদের এখানকার পুরোহিত কাছ থেকে শিখেছি, তোমরাও এই নিয়মটা পালন করতে পারো। আর এই যে আমার ঠাকুর ঘরের দৃশ্য। আর আজকে তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। তোমরা যারা আমার নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি মিঠু আজকে বিদায় নিলাম এখান থেকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি।